শুক্রবারকে কেন্দ্র করে এবার মিছিল করার জন্য শুক্রবারকে বেছে নিল আওয়ামী লীগ। দর্শক দেখতে পাচ্ছেন শেখ হাসিনার ঘোষণার পরেই লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে যায় এবং আজকে শুক্রবার সকালে কিন্তু তারা ধ্বংসলীলা করতেছে রাজপথে। এদিকে আজ শেখ হাসিনার ঘোষণায় লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী রাজপথে নামে। আজ শুক্রবার সকাল থেকেই ধ্বংসলীলা করছে শাহবাগে। সেনাবাহিনী, পুলিশ সবাই জরুরি অবস্থায় আছে। আজকের একটি ঘটনা, সকাল থেকে একটি ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে, চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে নানা রকমের কথা হচ্ছে। কেউ এটাকে পজিটিভলি বর্ণনা করার চেষ্টা করছেন, কেউ নেগেটিভলি বর্ণনা করার চেষ্টা করছেন। বঙ্গবন্ধুর কন্যার দায়িত্ব ছিল দেশ রক্ষা। উনি ওনার জীবনের বিনিময়ে এই দেশকে রক্ষা করেছেন, এই দেশকে রক্ষা করতে চেয়েছেন। যদিও 5ই অগাস্টে উনাকে স্থান পরিবর্তন করতে হয়েছে, উনাকে জোর করে তারা পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ সসম্মানে জাতির পিতার সেই সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন। বিএনপির প্রস্তাবে প্রফেসর ইউনূস চূড়ান্তভাবে রাজি হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, যার ফলে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দেওয়ার লোভ সামলাতে পারছে না। কিন্তু এই ধন্যবাদ দিতে যেহেতু আসল ঘটনা মানুষ বুঝে গেছে। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস, হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? আওয়ামী লীগ থেকে এই কি ঘোষণা, শেখ হাসিনা থেকে শুরু করে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে আটকানোর জন্য যেই পরিকল্পনা, সেটা প্রতিনিয়ত যে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আওয়ামী লীগের কর্মসূচি আটকাতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। এইদিকে আজ শুক্রবার শেখ হাসিনার একটি ঘোষণায় শাহবাগ আবারও উত্তাল হয় সকাল থেকে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী রাজপথে নেমে যায়। তারা কিন্তু সরাসরি অ্যাকশন নেয় ডক্টর ইউনূসের উপর। অনেকেরই কিন্তু খুবই কঠিন অবস্থা করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। সার্জিস, হাসনাত এদের কি হয় বা ডক্টর ইউনূসের কি হয়। অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যেও যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে সেইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। রাজপথে থেকে কি হচ্ছে, অন্যদিকে কিভাবে তারা ব্যর্থ হচ্ছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগ থেকে এই কি ঘোষণা, শেখ হাসিনা থেকে শুরু করে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে এই কি ঘোষণা আসলো, কিংবা বাংলাদেশে ছাত্রলীগের মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেই বার্তাটি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা যেই বাহিনী আছে, এই আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলকে আটকানোর জন্য যেই পরিকল্পনা, সেটা প্রতিনিয়ত যে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, সেটা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রতিটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে। এখন নতুন আরেকটি ঘোষণা দিল বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে। সবার আগে আপনারা এই চিত্রটি দেখেন। সিলেটে আপনার শিবিরের নৃশংস যেই কার্যক্রম, মানে আওয়ামী লীগের ছাত্রলীগ একজন কর্মীকে হাত পায়ের রক কেটে দিছে। মানে ডাকসু নির্বাচনে পাশ হয়েছে শিবির, আর হতে না হতেই আওয়ামী লীগের মানে ছাত্রলীগের একজন সিলেটে ওনার হাত পায়ের রক কেটে দিছে। আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের এই চূড়ান্ত ঘোষণা যে ঝটিকা মিছিল আর হবে না, এখন থেকে হবে ঝটিকা কেলানি মিছিল। মানে ছাত্রলীগ এখন থেকে আপনার চরমভাবে আপনার কেলানি মিছিল নিয়ে তারা রাজপথে নামতে যাচ্ছে। আপনারা অনেকে জানেন যে আওয়ামী লীগের সম্পূর্ণ দায়ভার কিংবা সম্পূর্ণ ক্ষমতা কিংবা হ্যান্ড ওভার করে দিছে আপনার সজিদ ওয়াজিদ জয়ের উপর আর হচ্ছে পুতুলের উপর। আর বর্তমান তাদের নেতৃত্বেই একটা নতুন ঘোষণা, সেটি হচ্ছে আওয়ামী লীগ এতদিন যত ঝটিকা মিছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায় একের পর এক তারা মানে শেখ হাসিনার নেতৃত্বে করে আসতেছিল, এখন থেকে সেটা আর হবে না, হবে হচ্ছে জাস্ট কেলানি মিছিল। মানে মোর দেন এনাফ। এই ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনার পরই আওয়ামী লীগের এই বার্তা যে আমরা অনেক সহ্য করছি, আমাদের নেতাকর্মীদের উপর বাড়ি ঘরে ভাঙচুর, আপনার আরো না জানি কত নৃশংসতা দেখাইছে এই জামাত শিবির। আর এটাকে কেন্দ্র করেই বর্তমান আওয়ামী লীগের এই সতর্কবার্তা। কিন্তু এই বার্তাটি তারা আগে কেন দেয়নি? কারণ হচ্ছে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে তারা ভাবছিল যে বিএনপি আপনার বা ছাত্রদল ডাকসুতে তারা পাশ করে যাবে, ফলাফল তাদেরই আসলে ভোট বাক্সে আসবে, কিন্তু সেটা ঘটেনি। ঘটছে হচ্ছে আপনার শিবিরের পক্ষে।
এখন অনেকেই বলতে পারেন যে তুষার ভাই, আওয়ামী লীগের ছাত্রলীগই তো শিবিরকে পাশ করাইছে। হ্যাঁ, হতে পারে, তবে এখানে আপনার বিএনপিকে একটা আকার ইঙ্গিত দিলেন যে সামনে যে সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের আপনার ধারায় যে হতে যাচ্ছে, সেটাকে কেন্দ্র করে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে কতটা ইম্পর্টেন্ট তাদের প্রতিটি ভোট, সেটি হচ্ছে বিএনপিকে একটা ধারণা দেওয়ার জন্যও হলেও হতে পারে। 100% শিওর দিয়ে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে এটা বিএনপি কিন্তু অনুমান করতেছে যে জামাত আমাদেরকে বলল জুম্মার দিনের যেই জিলাপি আমরা মানে আওয়ামী লীগকে দিব না, বিএনপি আর জামাত মিলে আমরাই খাবো। কিন্তু উল্টো দিকে ভিন্ন চিত্র, জামাত কিন্তু ঠিকই আপনার জ্বালানা দিয়ে এক পোলটা জিলাপির বাক্স কিন্তু আওয়ামী লীগকে ঠিকই দিয়ে দেয়, আর সেটারই প্রতিফলন এই ডাকসুর নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ কিন্তু কখনোই আপনার জামাত শিবিরের সাথে হাত মেলাবে না, শুধু বিএনপিকে একটা ইঙ্গিত দেওয়ার জন্যই যে আওয়ামী লীগ এখনো শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগের ভোটের প্রতিটি মূল্য বিএনপি যদি বোঝে, তাহলে আগামী সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যার দায়িত্ব ছিল দেশ রক্ষা। উনি ওনার জীবনের বিনিময়ে এই দেশকে রক্ষা করেছেন, এই দেশকে রক্ষা করতে চেয়েছেন। যদিও 5ই অগাস্টে ওনাকে স্থান পরিবর্তন করতে হয়েছে, ওনাকে জোর করে তারা পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ সসম্মানে জাতির পিতার সেই সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলার মানুষের আশা ভরসার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন, এবং দেশবাসী কিন্তু চাচ্ছে। এবং আমি মনে করি উনি বাংলাদেশে যেদিন নামবেন 10 কোটি লোক এয়ারপোর্টে যাবে, বিমানবন্দরে যাবে। 111-এ তার চেষ্টা করেছিল, আমার সৌভাগ্য হয়েছিল, আমি 111-এর নেত্রীর পাশেই ছিলাম। ওনাকে যখন বিমানবন্দর থেকে প্রথমে ব্রিটিশ এয়ারওয়েজ ফেরত দিল, তখন থেকে শুরু করে পরবর্তী সময় উনি যখন গেলেন, ওনাকে বারবার বাংলাদেশ থেকে সিগন্যাল দেওয়া হয়েছিল নট টু গো টু বাংলাদেশ, উনাকে অ্যারেস্ট করা হবে, উনাকে মেরে ফেলা হবে। উনি বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা মেরে ফেললো আমি বাংলাদেশে আসবো। উনি গিয়েছেন এবং বলেছেন ইনশাল্লাহ আমি আমার মাতৃভূমিতে পা দিয়েছি, আসলাম আসলাম আসলাম। বিমানবন্দরে নেমে উনাকে গ্রেপ্তার করেছে, উনি দীর্ঘদিন জেল কাটেছেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, এদেশের মানুষের বাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে শেষমেশ উনি ক্ষমতায় এসেছেন, আওয়ামী লীগকে আবারও নিয়ে এসেছেন। উনি আওয়ামী লীগকে 96 সালে প্রথমবার, 2008 সালে দ্বিতীয়বার, থেকে 3 টাইম, 4th টাইম উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন। একজন রাষ্ট্রপ্রধান বা একজন দলীয় প্রধান, একজন নেতার পক্ষে 4বার তার দলকে ক্ষমতায় নিয়ে আসা, এটা অত্যন্ত গৌরবের বিষয় মতো। আজকে কিন্তু মানুষ নেমে পড়ছে, আজকে মানুষ কিন্তু এত মব জাস্টিস, কোর্টের মধ্যে মব জাস্টিস করছে। এই নির্লজ্জ ইউনূস ক্ষমতায় বসে আমাদের প্রায় হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, আমার বাড়ি 3বার আক্রমণ করেছে। এরা নির্লজ্জ, এরা গণতন্ত্রের কথা বলে এবং এরা 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 বলে এই দেশকে তারা শাসন করবে, এদের কোনো অধিকার নেই, এরা অবৈধ, এরা তো অবৈধ। এবং এই বাংলার মাটিতে ইউনূসের বিচার হবে, ইউনূসকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না। আমি আপনাকে এটা বলতে চাই, তাদের স্লোগান হলো আর্ন মানি লিভ দ্য কান্ট্রি। আমি বিশ্বাস করি, আমি সবাইকে আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, প্রত্যেকটি বিমানবন্দর, স্থলবন্দর, নদীবন্দর, নদীপথ, সবগুলা পথ বন্ধ করে দিতে পারে। ডক্টর ইউনূস, তার যারা দূষক, এই এনজিও কর্মী, এই শীর্ষ জঙ্গি যারা, তারা যাতে এই দেশ থেকে পালাতে না পারে। তারা 750 জঙ্গিকে ছেড়ে দিয়েছে, তারা প্রায় 2-3 হাজার খুনের আসামি ছেড়ে দিয়েছে। এদেরকে দিয়ে ঢাকা শহরে আজকে সারা বাংলাদেশে যে খুনগুলা হচ্ছে, আজকে লাশ আর লাশ, বাপের সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে। গাজীপুরে দেখেন নাই গতকালকে? এটা কোনো সভ্য সমাজের কোনো পরিচয় বহন করে? নো, এটা তো আমাদের নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস, হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? সেনাবাহিনীকে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী নয়, এনসিপির বডিগার্ড, মানে এরকম অনেক কিছু শুনতে হয়েছে। সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন যদি পাশে না থাকে বা না চায়, তাহলে কেউ সরকার গঠনও করতে পারে না, সরকারে থাকতেও পারে না। শিবিরের বাক্সে বিজয়ের পরেও উপচে পড়েছে যে ভোট, যে বাড়তি ভোট, সেগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন তারা অন্তত ছাত্র দলের কাছাকাছি ভোট পাওয়ার কথা, কিন্তু সেটি হয়নি। কেননা তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে। বাংলাদেশে সর্বরোগের মহৌষধ হিসেবে নাপা ট্যাবলেট খুব জনপ্রিয়। শিশু থেকে বৃদ্ধ যে কোনো রোগে এই একটি নাপা খেয়ে শুয়ে পড়ার যে কথা শোনা যায় তা উল্লেখযোগ্য বটে, কিন্তু গত কিছুদিন এই ঔষধের নামটি থেকে একটি রাজনৈতিক দলের নামও একই সঙ্গে উচ্চারিত হচ্ছে।
নাপা, জাতীয় নাগরিক পার্টি, জানাপা বা সংক্ষেপে নাপা বলি আমি। আবার সবাই আসলে দলটির ইংরেজি নামের অদ্যাক্ষর দিয়ে এই দলটিকে চেনে, ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো 2-1 দিনের মধ্যে জুটে যাবে, মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে, কারণ না পাওয়ার তো কোনো কারণ নাই। এটি কিংস পার্টি, ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন, ডক্টর ইউনূস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন। এটা আসলে মানে এমন একটা দল, এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির মৃত্যু ঘন্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। এই শনির দশা নিয়ে আমি এর আগে মানে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে। মানে এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয়, আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি। আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন। এত দ্রুত একটি দল এত কিছু করলো, তাদের শনির দশা লাগলো, একটু আলোচনার দরকার আছে। একেবারে সর্বশেষ যদি ধরি তাহলে এনসিপি বা নাপার এই শনির দশার কথা আলোচনা এসেছে দলটির 2 প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায়। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায় যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলে থাকা 2 সাবেক সেনা কর্মকর্তা। এই গত বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। এই 2 সাবেক সদস্য মানে সেনা সদস্য কারা? তাদের মধ্যে রয়েছেন মানে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন। পদত্যাগের আগে তারা এনসিপির আহ্বায়কের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দেন। সংবাদ সম্মেলনে মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পরমত সহিষ্ণুতা, মানে এটি আসলে খুব জরুরি। আচ্ছা, যাই হোক, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আরো জানান যে আমরা দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এনসিপিতে যোগ দিয়েছিলাম, কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্ন মতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনকভাবে মন্তব্য সহ্য করা আর সম্ভব নয়। তাই আজ থেকে আমাদের এনসিপির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। কি বোঝা গেল? বিএনপির প্রস্তাবে প্রফেসর ইউনূস চূড়ান্তভাবে রাজি হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, যার ফলে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দেওয়ার লোভ সামলাতে পারছে না। কিন্তু এই ধন্যবাদ দিতে যেহেতু আসল ঘটনা মানুষ বুঝে গেছে, এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী ফেব্রুয়ারির যে পাতানো নির্বাচন, যেখানে বিএনপিকে 240 আসন দিতে ইউনূস রাজি হয়েছে এবং বিএনপির মন মতো করে প্রজেকশন করে তাদেরকে ক্ষমতায় এনে দিতে ভাগ বাটোয়ারা করতে ইউনূস রাজি হয়েছে। এটার বিরুদ্ধে আপনারা কি করবেন? আপনারা কি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত করবেন, না ফেব্রুয়ারির কারচুপির নির্বাচন সংস্কারবিহীন ওটা হতে দিবেন? জনগণকে জরুরি সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। একটু খেয়াল করেন, 13 জুনের আগে ইউনূসকে অকথ্য ভাষায় বিএনপি গালাগালি করেছে, মনে আছে না? বরং আমরা তখন প্রতিবাদ করতাম যে এত বড় কথা ইউনূসের শানে। জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, সেই দুধ মুথ প্রসাব থাপ্পড় থিওরির জনক শামসুজ্জামান দুদু কি অকথ্য ভাষায় প্রফেসর ইউনূসকে গালাগালি করতো। এবং সুদখোর মহাজন, এটাও বিএনপি অ্যাক্টিভিস্টরা বলতো, আওয়ামী লীগের ন্যারেটিভ। এবং ইউনূস খ্রিস্টান, একথাও বিএনপির বুলুরা বলেছে, মনে আছে? যে সে মুসলমান কিনা সন্দেহ আছে, তার ধর্ম কি, ধর্ম ত্যাগ করে খ্রিস্টান নারীকে বিয়ে করেছিলেন, সেখান থেকে আবার ইসলামে এসেছে কিনা, এই ধরনের নোংরা প্রচারণাও চালিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। আপনি চিন্তা করেন কতটা ইউনূস বিরোধী ছিল। ইউনূস একবার রাগ হয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন, তখন সালাউদ্দিন আহমেদ কি বলেছিল? করলে করবে, বিকল্পের অভাব আছে নাকি? মানে মনে প্রাণে ইউনূসকে হটাতে চেয়েছে, হঠাৎ করে। এমনকি আপনাদের মনে করিয়ে দিই, বিএনপি ইশরাকের কি চিল্লা ছিল, ওরে বাবারে, ইশরাক হয় কবরে যাবে, নইলে শপথ করবে, নিজে নিজে শপথ করে, মেয়র না হয়ে ঘরে ফিরবো না, হয় মেয়র হবো নাইলে কবরে যাব, মনে আছে? সে ইশরাক একদম চুপ হয়ে গেছে। কেন? খেলা কোন জায়গায় ঘটেছে? আবার রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেছেন, দেশ বিক্রি করে দিচ্ছে ইউনূস। খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান মানবিক করিডর দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে বিদেশিদের, দেশ বিক্রি করে দিচ্ছে। খলিলুর রহমানের পদত্যাগ চাই। 3 উপদেষ্টার নাম ধরে পদত্যাগ চেয়েছিল, আসিফ, মাহফুজ, খলিলুর রহমান, এই 3 জনের পদত্যাগ চাই। রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন।
কিন্তু হঠাৎ করে আর কারো পদত্যাগ চায় না, আর ইশরাকও নগর ভবনে যায় না। মানে কি এমন ঘটনা ঘটেছে যে এরকম বিএনপির ইউটার্ন, প্যারাডাইম শিফট? আসলে ঘটনা হচ্ছে বিএনপিকে কারচুপি। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। গাইজ, এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তো করে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।